সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। সুধী দর্শক, আজ আমরা কথা বলবো ফুসফুসের অন্যতম রোগ ব্রঙ্কাইটিস সিওপিডির লক্ষণ, কারণ এবং প্রতিরোধ নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ডাক্তার এস.এম. আব্দুল্লাহ আল মামুন, রেসপিরেটরি মেডিসিন বিভাগ সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর, এভারকেয়ার হসপিটাল, ঢাকা। দর্শক, আমাদের আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব, ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবেন। তাছাড়াও আপনারা সরাসরি অনুষ্ঠানটি ফেসবুক পেজে দেখতে পাবেন, facebook.com এটিএন বাংলা অনলাইনে ক্লিক করে। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? আমি ভালো আছি তানিয়া। ডক্টর তানিয়া, আপনাকে ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আমি এটিএন বাংলার দর্শক শ্রোতাকে আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আগামী 19শে নভেম্বর প্রতিপালিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড সিওপিডি ডে। তো স্যারের কাছে জানতে চাইবো, কেন প্রতি বছর এই ওয়ার্ল্ড সিওপিডি ডে প্রতিপালিত হয় এবং এবারে কোনো প্রতিপাদ্য বিষয় রয়েছে কিনা? সিওপিডি ডেটা প্রতি বছর যে কোনো অন্যান্য যে দিবসগুলো আমাদের স্বাস্থ্যক্ষেত্রে পালিত হয় তার মতোই একটা দিবস, সিওপিডি দিবস। মূলত উদ্দেশ্য একটাই, সবার যে মানুষের মাঝে একটা সচেতনতা সৃষ্টি করা, অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রাম। এবং সারা পৃথিবীতে আমাদের আজকে যত পালমোনোলজিস্ট আছেন, চেস্ট ফিজিশিয়ান, এছাড়া অন্যান্য অ্যালাইড সাবজেক্ট যারা আছে, ইন্টারনাল মেডিসিন এবং অন্যান্য যারা সাধারণত শ্বাসকষ্টের রোগীদের চিকিৎসা করে থাকেন, তারা প্রতি বছর এই নভেম্বর মাসের থার্ড উইকের বুধবার দিনটাকে আমরা বেছে নিয়েছি বিশ্ব সিওপিডি দিবস পালন করার জন্য। এই দিনে আমরা সারা পৃথিবীতে বিভিন্ন প্রোগ্রামগুলোর মাধ্যমে মানুষের মাঝে সিওপিডি রোগের ভয়াবহতা, এটার চিকিৎসা পদ্ধতি, এটার নতুন যে জিনিসগুলো আপডেট আছে সেগুলো, এবং কিভাবে আমরা এই রোগটাকে প্রতিরোধ করতে পারি, এটা নিয়ে আমরা মূলত আলোচনা করে থাকি। এবং মানুষের মাঝে এই সচেতনতা এই রোগ চিকিৎসার ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করে। খুব সুন্দর। স্যারের কাছে এরপর জানতে চাইবো, সিওপিডি রোগটা আসলে কি এবং এটা আসলে ফুসফুসের ক্ষতি কিভাবে করে? আচ্ছা, এটা একটা অ্যাব্রিভিয়েশন যদি আমি বলি, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটার থেকে অর্থটা বোঝা যায় যে এটা একটা খুব দীর্ঘমেয়াদী বা ক্রনিক, অনেক দিন ধরে এটা হতে থাকে, একটা প্রতিবন্ধকতা শ্বাসনালীর। কাজে আমাদের শ্বাসনালীটা কি? আমাদের শ্বাসনালীটা একটা দুটো পার্ট, শ্বাসযন্ত্র তার সাথে একটা শ্বাসনালী, যেটা আমাদের প্রকৃতি থেকে বাহির থেকে যে বাতাসটা, অক্সিজেন সংযুক্ত যে বাতাসটা, এটা আমাদের ক্যারি করে শ্বাসনালীতে নিয়ে যায়, এবং পক্ষান্তরে আমাদের শরীরের যে বর্জ্য কার্বন ডাইঅক্সাইড, এটাকে আবার আমরা শ্বাসনালীর মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দিই। এটাই মূলত কাজ। একটা মানুষ যতক্ষণ জীবিত থাকবে তার এই কাজটা একদম আনইন্টারাপ্টেড, নিরবচ্ছিন্নভাবে চলতে হবে। কিন্তু এই চলার পথে এই প্রতিবন্ধকতার সৃষ্টি হলে সে কষ্টবোধ করে, এবং এই প্রতিবন্ধকতার মাত্রা যত বেশি হবে সে তত কষ্টবোধ করবে এবং তার জীবনটা তত দুঃসহ উঠবে। তো সিওপিডিতে যেটা হয়, আমাদের শ্বাসনালীটা সরু হয়ে আসে, চেপে আসে, এবং এটার অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা পরবর্তী আলোচনা করব। এই শ্বাসনালীটা সরু হয়ে আসার কারণে শ্বাস প্রবাহে, বিশেষ করে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া দুটাতেই সে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এবং সে কষ্টবোধ করে। এবং বিশেষ করে এই যে সিওপিডি, তার যে শ্বাসকষ্টের ধরনটা অন্য আরও অনেক রোগের শ্বাসকষ্ট হয় তার থেকে একটু ডিফারেন্ট। সিওপিডির শ্বাসকষ্ট মূলত হয় একটু নড়াচড়া করলে, একটু হাঁটতে গেলে, একটু সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গেলে সে শ্বাসকষ্ট বোধ করে বা হয়রান হয়ে যায়, বাংলায় রোগীরা আমাদের কাছে যে বলে। ফলে বসে থাকলে বা শুয়ে থাকলে মোটামুটি সে ঠিক থাকে, কিন্তু একটু কাজ করতে গেলে, এবং এটার মাত্রাটা নির্ভর করবে কতদিন ধরে সিওপিডিটা ডেভেলপ করলো। এবং এটা আর্লি স্টেজে যখন থাকে তখন সে স্বাভাবিক অন্যান্য কাজ করতে পারে, কিন্তু একটু জোরে ভারী কিছু উঠাতে গেলে বা একটু সিঁড়ি দিয়ে অনেক বেশি উপরে উঠতে গেলে বা একটু অনেক দূর পর্যন্ত হাঁটলে সে শ্বাসকষ্ট বোধ করে। এটাকে আমরা একটা আর্লি স্টেজ বা স্টেজ 1 বলতে পারি। এরপরে যখন এটা এই সিওপিডির রোগটা চলতে থাকে, মাত্রাটা বাড়তে থাকে, তখন গ্র্যাজুয়ালি এমন একটা পর্যায়ে আসে সে নিজের কাপড় চোপড় খুলতে পর্যন্ত শ্বাসকষ্ট বোধ করে, দ্য ড্রেসিং অ্যান্ড আনড্রেসিং। অর্থাৎ নিজের ঘর থেকে বাথরুম পর্যন্ত যেতে বা ঘর থেকে খাওয়ার টেবিল পর্যন্ত যেতেও সে শ্বাসকষ্ট বোধ করে। সো এই যে একটা অবস্থা আসে, তা একটা মানুষের জীবনকে একদম স্বাভাবিক দুঃসহ করে দেয়। আল্লাহর দেওয়া এই প্রকৃতি থেকে আমরা যে অক্সিজেন নিব এবং কার্বন ছাড়বো, এটা তো আমাদের ফ্রি অফ কস্ট, এবং এটা আমরা সারা জীবন একজন সুস্থ মানুষ নিয়ে যাবে। কিন্তু তার জন্য সেটা আর না, সেটা পারে না। কোনো কোনো ক্ষেত্রে তাকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করে বাহির থেকে অক্সিজেন দিয়ে রাখতে হয়, আরও অন্যান্য চিকিৎসা তাকে করতে হয়, এবং তার জীবনটা কষ্টকর হয়ে আসে। কাজে আমরা, এটাই হলো সিওপিডির বাস্তব রূপ। কাজে আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা সাধারণ মানুষের মধ্যে ব্রঙ্কাইটিস নামে অধিক পরিচিত, এই রোগটা আমরা সহজে কিন্তু আবার প্রতিরোধ করতে পারি।
বা প্রিভেন্ট করতে পারি এবং কিভাবে আমরা প্রিভেন্ট করব সেটা নিয়েও কিন্তু আমরা আজকে সুন্দর আলোচনা করতে পারি। স্যার, এবার জানতে চাইবো যে এই সিওপিডির কারণ কিংবা ঝুঁকির কি কোনো উপাদান রয়েছে কিনা, যে এগুলোর কারণে সিওপিডিটা বাড়তে পারে? হ্যাঁ, সিওপিডির তো একদম কিছু স্পষ্ট কারণগুলোই আছে যেগুলো আমরা রিস্ক ফ্যাক্টর ফর সিওপিডি। তার মধ্যে আমরা সকলেই জানি প্রায় অনেকেই যে ব্রঙ্কাইটিস বা সিওপিডির অন্যতম একটা কারণ হচ্ছে স্মোকিং, সিগারেট স্মোকিং। তো সিগারেট স্মোকিংটা কী করে, এই স্মোকগুলো আমাদের ইয়ারওয়েতে, আমরা একজন মানুষ যখন স্মোক করে তখন এটা তার এই ধোঁয়া এবং এই ধোঁয়ার সাথে অনেক কেমিক্যাল ইনগ্রাডিয়েন্ট এটা আমাদের শ্বাসনালীতে চলে যায় এবং শ্বাসনালীর যে পথগুলো, সেলগুলো আছে এগুলোকে ইনফ্লেমেশন হয় এবং আস্তে আস্তে শ্বাসনালী শুরু করে ফেলে। এরকম আরও অনেক কিছু হয়, যেমন পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ আবার দুই ধরনের হতে পারে, বা এয়ার পলিউশনটা ইনডোর অ্যান্ড আউটডোর। আমরা যে ঘরে বসবাস করি, যে বাসার মধ্যে থাকি, এখানেও যদি বায়োমাস ফুয়েল ইউজ করা হয়, বিভিন্ন ধরনের জ্বালানি ইউজ করা হয়, সেখানে ঘরের মধ্যে একটা দূষণের সৃষ্টি করে। সেটা একজন ঘরে অবস্থান করেও মানুষ একটা বায়ু দূষণের শিকার হয়ে সিওপিডিতে আক্রান্ত হতে পারে। অনুরূপভাবে এক্সটার্নাল বা আউটডোর এয়ার পলিউশন, বাহিরে রাস্তাঘাটে এবং পরিবেশের যে দূষণটা কলকারখানা এবং যানবাহন থেকে, এইগুলো অনবরত একজন মানুষের শ্বাসনালীতে ঢুকে গেলে সেটাও তার সিওপিডি তৈরির ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। এছাড়া অকুপেশনাল হ্যাজার্ডস, বিভিন্ন অকুপেশনে যারা আছে সেখানে বিভিন্ন ধরনের ডাস্ট, ফুয়েল এগুলো তাদের শ্বাসনালীতে গেলে তার করে। এছাড়া যে সমস্ত মানুষ ছোটোবেলা থেকেই ক্রনিক ইনফেকশনের সম্মুখীন হয়, বিভিন্ন ধরনের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অনেকবার করে হয়, তাদের ক্ষেত্রেও সিওপিডি ডেভেলপমেন্টের চান্স থাকে। সো আমরা যে 5টা জিনিস বললাম এগুলো সবগুলোই আমাদের সিওপিডি কে তৈরি করে এবং সিওপিডিকে অ্যাগ্রাভেট করে, একটা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। এবং একটা জিনিস খেয়াল করলে সবাই বুঝতে পারবে যে কারণগুলো বললাম প্রায় প্রতিটা কারণই আমরা থামাতে পারি, প্রিভেন্ট করতে পারি। কাজেই এই সিওপিডির ক্ষেত্রে প্রিভেনশন শব্দটা সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত। প্রিভেনশনের কথাটা বারবারই আসছে, তো আপনার কাছে জেনে নিব যে আসলে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। দেখুন, আমরা যদি ধূমপান বর্জন করি, ধূমপান তো একজন মানুষ, যারা প্রচুর মানুষ পৃথিবীতে ধূমপান করে সারা পৃথিবীতে, এবং তাদের মাঝে ধূমপানের কেন বর্জন করবে, কিভাবে বর্জন করবে, একটা হচ্ছে মোটিভেশন। প্রথমে তার ধূমপানের ক্ষতিকারক দিকগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং ভয়াবহতা, এটার যে একদম বাস্তব ভয়াবহতা সেগুলো তাদেরকে চিহ্নিত করব। একটা মানুষ ধূমপান করে ধরুন কিসের জন্য, একটা উপাদান নিকোটিন। আমরা সবাই জানি নিকোটিন শব্দটা অনেকের কাছেই পরিচিত। নিকোটিনটা একটা মানুষের ব্রেনে যে একটা সুন্দর সেন্সেশন সৃষ্টি করে, অনেক সময় দুশ্চিন্তা থেকে মুক্তি পায়, বিভিন্ন কারণে করে। কিন্তু একটা নিকোটিন আসে থেকে একটা তামাক পোড়ানো বা একটা টোবাকো বার্নের মাধ্যমে। একটা সিগারেটের মধ্যে যে উপাদানগুলো থাকে তামাক, সেখানে আগুন লাগিয়ে ওখান থেকে সে নিকোটিনটা নেয়, কিন্তু ওটার সাথে আরও 250টা ভোলাটাইল ম্যাটেরিয়াল তার শ্বাসনালীতে ঢুকে যায়। সে চাচ্ছে নিকোটিন, যাচ্ছে আরও 250টা। শুধু নিকোটিন যদি সে নিতে পারতো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে সে এত ক্ষতি হয় না। এই যে জিনিসগুলো, তার যে প্রত্যেকটা বিভিন্ন ধরনের আমাদের শ্বাসকষ্টের অসুখ থেকে শুরু করে হার্ট ডিজিজ, লাং ডিজিজ, লিভার ডিজিজ এবং ক্যান্সার বিভিন্ন ধরনের তৈরি করতেছে। এবং এটার আর মানে সর্বশেষ এবং সবচেয়ে কমন জিনিস হচ্ছে আলটিমেট, মানে কী বলা যায়, তার বাস্তবতা হলো যে তার মৃত্যু। কাজে এইগুলো এবং অথবা ডেবিলেটেড হয়ে যায়, ডিজেবল হয়ে যাওয়া, এই অবস্থা তার, এটা একদম চোখের সামনে ঘটতেছে। কাজে একটা মানুষ ধূমপান বর্জন করলে এগুলো থেকে রক্ষা পেতে পারে। পরিবেশ দূষণ, আমরা যদি ইনডোর এয়ার পলিউশন কন্ট্রোল করতে পারি, এটা আমাদের নিজের হাতে। কিন্তু আউটডোর এয়ার পলিউশন, এটার জন্য সার্বিক একটা সমন্বয় দরকার। একটা যেমন রাষ্ট্র, একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আপনারা যারা মিডিয়াতে আছেন তাদের মাধ্যমে প্রচার প্রপাগান্ডা এবং সকলের সচেতনতা দিয়ে আমরা আমাদের পরিবেশ দূষণটাকে রক্ষা করতে পারি। এছাড়া কলকারখানা বা এগুলোতে যারা কাজ করেন তাদের জন্য আমরা প্রতিটা কলকারখানায় যদি আমরা পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এবং শিল্ড যেগুলো আমরা ব্যবহার করার, সেগুলো যদি নিয়মিত তাদের জন্য করি এবং আমরা আইএলওর মানে যেটা রুলসগুলো ফলো করি, গাইডলাইনগুলো, তাহলে কিন্তু তাদেরকে আমরা এখান থেকে রক্ষা করতে পারি। আর একটা থাকলো প্রিভেনশন অফ। স্যার, আমরা এই বিষয়ে কথা বলবো, প্রিভেনশন নিয়ে। আমাদের সঙ্গে একজন দর্শক ফোনে রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। আমরা প্রতিরোধ নিয়ে কথা বলছিলাম। আরেকটা হলো যে প্রিভেনশন অফ ইনফেকশন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের শরীরটা আল্লাহ তাআলা খুব প্রোটেক্টেডভাবে রাখছে, কিন্তু যেহেতু শ্বাসনালীটা সরাসরি প্রকৃতির সাথে যুক্ত, আমরা শ্বাস নিই, শ্বাস ছাড়ি এই যে একটা বায়ুর সমুদ্র থেকে। এই বায়ুর সমুদ্রে যারা থাকে, বিভিন্ন ডাস্ট, ফিউম, পাশাপাশি জীবাণুগুলো, এগুলো আমাদের শ্বাসনালীতে গেলে আমরা আবার আক্রান্ত হই। হ্যাঁ, সেই জন্য আমরা যদি এই শ্বাসনালীতে ঢোকাটাকে প্রিভেন্ট করতে পারি বায়ুমণ্ডল থেকে, তাহলে আমরা কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমরা প্রিভেন্ট করতে পারি। এবং কিছু ভ্যাকসিনেশন আছে, সেগুলো করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারি। সেগুলো কিন্তু আমরা আমাদের এই ইনফেকশনগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। খুব সুন্দর বলেছেন স্যার। দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যারের সাথে কি কথা বলতে চাই? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছেন। আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি বলুন। প্রশ্নটি হচ্ছে যে
ওয়ালাইকুম সালাম। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই। জি স্যার, জি শুনতে বলুন, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ কামারুল্লাহ গোয়ালগাঁও থেকে বলছি। জি বলুন। আমি 1980 সালে আমার টিবি রোগ হয়েছিল। এখন আমি বর্তমানে মেডিসিন চিকিৎসকে দেখাইছিলাম 3 বছর আগে। তখন উনি বললো যে একশো দেখে যে আপনার ফুসফুসের সেল 60% শুরু হয়ে গেছে, তার কোনো চিকিৎসা নাই। শ্বাসকষ্ট হয় কিনা হয় কিনা, এমনি কিন্তু শ্বাসকষ্ট হয় না, তো হাঁটলে বা চলাফেরা করলে এরকম লাগে, কিছু দায়া লাগে আর কি। তারপরে এমনি আমার আবার প্রেশার আছে, হাই প্রেশার। পরে আমাকে 6 সুপার ট্যাবলেট দিল, আর এই মোনাস্টেন এই ট্যাবলেট দিল। দর্শক, আপনি ধূমপান করতেন কিনা? ধূমপান করতেন? জি, আপনি কি ধূমপান করতেন? সিগারেট খেতেন? বুঝতে পারছি না। আপনি কি ধূমপান কিংবা সিগারেট না না খেতেন? না, এগুলো ধূমপান চা পান এগুলো কিছুই খাই না। আচ্ছা, তাহলে শিক্ষক ছিলাম পেশায়। আচ্ছা, আমি বুঝতে পারছি। ওনার তো একটা হার্ট ডিজিজের কথা আমার বলছেন। সমস্যাটা হচ্ছে আমি এই জুলিয়াম 5 দিয়েছে, কার্বিস্টা 6.25, 650। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি। জি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি। হ্যাঁ, ওনার যেটা হলো, উনি অধূমপায়ী একজন মানুষ বলছেন, ধূমপান করেন নাই কখনো, এবং ওনার হার্ট ডিজিজের কথা বলছেন। কত আগে ওনার হার্ট ডিজিজ হয়েছে এবং পরবর্তীতে উনি প্রেশারের ওষুধ খান। কাজে ওনার এখন যেটা হয়, উনি হাঁটতে গেলে বা মুভ করতে গেলে একটু শ্বাসকষ্ট হয়। এটা দুটোই হতে পারে। একটা হচ্ছে ওনার হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, যে হার্টের যে মানুষগুলো যাদের কোনো হার্ট অ্যাটাক হয়েছে এবং পরবর্তীতে হার্টের যে ইজেকশন ফ্র্যাকশনটা কমে যায়, তারা কিন্তু এরকম হাঁটতে গেলে বা মুভমেন্টে গেলে, সিঁড়ি দিয়ে উপরে উঠলে তখন শ্বাসকষ্ট বোধ করে। উনি একজন ভালো কার্ডিওলজিস্টকে দেখাতে পারেন। পাশাপাশি ওনার যে শ্বাসকষ্টের অন্য পরীক্ষাগুলো যদি আমাদের কাছে আসেন, আমরা শ্বাসকষ্টের মাত্রা দেখে আমরা নির্ণয় করতে পারবো যে আপনার হার্ট ডিজিজের পাশাপাশি অ্যাজমা বা সিওপিডি আছে কিনা, বা অ্যাজমা বা সিওপিডি এই দুটো অসুখ থাকতে পারে আপনার, যেহেতু শ্বাসকষ্ট হয়। এটা যদি থাকে তাহলে একটা নির্ণয় করে আমি আমাদের কাছে অথবা যে কোনো আপনি নিকটস্থ পালমোনোলজিস্ট তার কাছে গেলে ওনারা এটা আপনাকে নির্ণয় করে এটা চিকিৎসা দিতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, আসসালামু আলাইকুম, বলেন, আমি শুনছি। জি, আমি সাভার থেকে বলছি। আমার নাম আদম আলী। আমার বয়স এখন 47 বছর। জি বলুন। আপনার বয়স 47 বছর, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটি বলুন। স্যার, আমার শ্বাসকষ্ট আজকে 7-8 বছর যাবত। জি, আমি রাত্রে শুধু একটা ভেক্সিটল ট্যাবলেট নেই 25/50। এটা একদিন নিলে পরের দিন ভালো থাকি। আচ্ছা। আর আপনি কি ধূমপান করতেন? জি স্যার। ধূমপান করেন? জি স্যার, আমি ধূমপান করি স্যার। হ্যাঁ, আর আপনার কি অ্যালার্জিক প্রবলেম আছে? হাঁচি, সর্দি, ঠান্ডা লাগা এই ধরনের সমস্যা হয়? 100% স্যার। এটা অনেক বেশি। নাকে চুলকানি, হাঁচি, কাশি এটা সবসময় থাকে। জি, বুঝতে পারছি আপনার যে সমস্যাটা। আমি অনেক ক্ষেত্রে বুঝে ফেলছি যে আপনার বয়স 47 বছর, উনি শ্বাসকষ্ট বোধ করেন, উনি ধূমপানও করেন এবং উনি অ্যালার্জিক প্রবলেম গেছে ওনার। এটা সাধারণত আমরা আমাদের ভাষায় এটাকে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ এরকম একটা কন্ডিশন হতে পারে। যেহেতু প্রায় উনি 20 ইয়ার্সের মতো ধূমপান করছেন, যেহেতু 47 ইয়ার, 25 ইয়ার হতে পারে, তার বেশি হয়তো ধূমপান করেছেন, এবং ওনার ছোটোবেলা থেকে হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা যে সমস্যাগুলো, এটা হলো অ্যাজমাটিক ফ্যামিলিতে এরকম থাকে, এবং দুটো মিলে ওনার অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম। আপনার জন্য নির্দিষ্ট খুব সুন্দর চিকিৎসা এটা। এই অসুখগুলির রোগীগুলো কিন্তু কষ্ট বোধ করবেন না। আপনাকে যদি ইনহেলার দেওয়া হয়ে থাকে, সেগুলো আপনাকে সঠিকভাবে সকালে এবং সন্ধ্যায় ব্যবহার করতে হবে। রাতে যেন আপনার নাকটা খোলা থাকে, সেজন্য আপনাকে নির্দিষ্ট মাত্রা নাকে স্প্রে দেওয়া থাকা সেটা ব্যবহার করতে হবে। এবং আপনি যে রুমে ঘুমান, সেই রুমটাকে আপনার মাইটস ফ্রি করার জন্য আমরা বলি, সেটার জন্য আপনার 3টা কাজ করবেন। আপনার যে রুমে কোনো কার্পেট জাতীয় জিনিস পারবেন না, বিছানার চাদরটা ডেইলি একবার ঘরের বাইরে ঝাড়বেন, এবং জানলাগুলো প্রতিদিন 10-15 মিনিট খোলা রেখে ফ্যান ছেড়ে দিয়ে রাখবেন। এই 3টা পার্টিকুলার কাজ আপনার রুমকে মাইটস বা যেটা অ্যালার্জেন ফ্রি করবে, যেটা রাতে ফ্যানের বাতাসে আপনার নাকে গেলে নাকটা বন্ধ হয়। সো এইগুলো করতে পারেন। আপনি সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার করবেন। ধূমপান যদি এখনও চালিয়ে থাকেন, ধূমপান বর্জন করবেন। এই 3টা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আপনি আবার স্বাভাবিক অবস্থার দিকে ফিরে আসতে পারবেন, আশা করা যায়। অনেক ধন্যবাদ স্যার। আর একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি স্যারের সাথে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার বয়স হচ্ছে 35। জি, আমার অনেক সময় হচ্ছে হার্ড ওয়ার্কিং করলে অথবা হচ্ছে সিঁড়ি বেয়ে 4 তলায় 5 তলায় উঠলে আমার বুকটার মধ্যে ধপ 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 এরকম আচ্ছা। জি, করে। এটা কি হার্টের প্রবলেম না অন্য কোনো আচ্ছা, প্রবলেম? আপনার বয়স যেহেতু 35, যদি 35। হ্যাঁ 35 বা 35 বছর বয়স, আপনার হার্ট ডিজিজ হওয়ার হবে না এমন কোনো কথা নাই, হওয়ার সম্ভাবনা কম। বা অন্য আপনার কি অন্য অসুখগুলো যেমন কোভিড হয়েছিল? কোভিড না, কোভিড হয়নি। কোভিড হয় না। আপনি ধূমপান করেন? না না, আমি ধূমপান করি না। আচ্ছা, আপনার অ্যালার্জিক প্রবলেম আছে, হাঁচি সর্দি ঠান্ডা লাগা এগুলো? না, হাসি সর্দির অ্যালার্জি নাই, এমনি চুলকানি আছে, বাট ওই হাসি সর্দির ওই অ্যালার্জিটা নাই। না আছে কিনা ওগুলো? ঠান্ডা গরম ধুলাবালি ধোঁয়া নাকে গেলে না হাঁচি না, আসে এরকম? এগুলোর কোনো অ্যালার্জি হয় না। অ্যালার্জি হয় না, ওকে। আপনি অধূমপায়ী, কোভিডও হয় না, সেক্ষেত্রে আপনার যেহেতু ধরপড় করে, এটা হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে। আমরা মানে যেগুলো এটা জাস্ট ঠিক না, অনেক ছোটবেলা থেকে এরকম মানে এই সমস্যাটা 4 তলা 5 তলা উঠলে পরে মানে ইয়ে করে হাত ইয়ে করে, তারপর হঠাৎ করে খারাপ সংবাদ মানুষ শুনলে পরে এরকম হাত মানে ধরপড় ধরপড় করে এরকম। হ্যাঁ, ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপনার কথা। কাজেই আপনার অ্যাজমা বা সিওপিডি হওয়ার সম্ভাবনা কম। এই ক্ষেত্রে আপনার যে বর্ণনাটা আমি শুনলাম, অ্যাজমা বা সিওপিডি হওয়ার সম্ভাবনা কম। আপনার একটা হলো যে 4 তলা 5 তলা পর্যন্ত উঠলে অনেকের এরকম হবে, কিন্তু সাধারণত 3 তলা পর্যন্ত যদি আপনি স্বাভাবিকভাবে উঠতে থাকেন, এটাই স্বাভাবিক ধরে নিতে হবে। এবং যদি টেনশনজনিত কারণে এরকম হয়, তাহলে এটা অ্যাংজাইটি জনিত কারণ অনেকের হয়, এরকম হতে পারে। কিন্তু আপনারটা বড় কোনো সমস্যা না। আপনার এগুলোর জন্য আপনি একজন কার্ডিওলজিস্টকেও দেখাতে পারেন বা ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞকে একটু দেখে নেবেন। এই অনেক ধন্যবাদ স্যারকে। তো স্যার, এই পরে জানতে চাইবো যে অ্যাজমা এবং সিওপিডির কথা বারবার কিন্তু একসাথে আসছে। অ্যাজমা সিওপিডির মধ্যে কোনো পার্থক্য রয়েছে? হ্যাঁ, অনেক পার্থক্য, এবং সেই পার্থক্যটা বুঝতে পারাটা সঠিক চিকিৎসা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং অনেক সাধারণ মানুষের মধ্যেও তো এটা নিয়ে একটা ভুলভ্রান্তি আছে, দুটাকে এক করে ফেলেন। এবং আমাদের চিকিৎসক সমাজের মধ্যে যারা জেনারেল ফিজিশিয়ান বা অন্যান্য বিষয়ের ডাক্তার, এমনকি আমাদের জুনিয়র ডক্টর যারা, তারা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেন। তো অ্যাজমা এবং সিওপিডি দুটোতেই কিন্তু সিমটম অনেকটা কাছাকাছি। কাশি এবং শ্বাসকষ্ট, এই দুটো কিন্তু মূল সিমটম। অন্য ছোটোখাটো সিমটমগুলো অনেকে তো গুরুত্ব দেয় না, বলতে পারে না, কিন্তু কাশি এবং শ্বাসকষ্ট, যেটা আরও অনেকটা কারণ হয়, হার্ট ডিজিজে হয়, টিউবারকুলোসিস হয়, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়। কিন্তু অ্যাজমা এবং সিওপিডিতে এই দুটো কমনলি থাকে, কাশি এবং শ্বাসকষ্ট। কিন্তু এটার মধ্যে ধরন পার্থক্য আছে। যেমন অ্যাজমা একটা পেশেন্টের যে শ্বাসকষ্ট, সিওপিডি একটা পেশেন্টের শ্বাসকষ্ট একটু ডিফারেন্ট। সিওপিডি পেশেন্টের শ্বাসকষ্টই হবে হচ্ছে সে বসে বা শুয়ে থাকলে শ্বাসকষ্ট বোধ করে না, সাধারণত ভালো থাকে। যখন সে মুভমেন্টে যায়, ভারী কিছু ভারী বোঝা বহন করে, অথবা সিঁড়ি দিয়ে দোতলায় ওঠে বা জ্বরে হাঁটে, তখন সে শ্বাসকষ্ট বোধ করে। বসে থাকলে বা শুয়ে থাকলে সে ভালো থাকে। এই সময় তার অক্সিজেন লেভেলও ভালো থাকে। যখন সে একটু ভারী কাজ করতে যাচ্ছে, উপরে উঠতেছে, অক্সিজেন লেভেলটাও কমে যায়। আর যে অ্যাজমা পেশেন্ট, তাদের কিন্তু অক্সিজেন লেভেলটা সবসময় সময় একই রকম থাকে, কিন্তু হঠাৎ করে যে কোনো সময় একটা শ্বাসকষ্ট হয়। কারণ সেটা মধ্যরাতে হতে পারে, শুয়ে থাকা অবস্থা হতে পারে, বসে থাকা অবস্থা হতে পারে, হাঁটা চলা অবস্থায় বরং কম হয়। এবং এই হঠাৎ করে যে অ্যাটাকটা হয়, সেটা এক ধরনের অ্যাটাক, অ্যাজমা অ্যাটাক বলা হয়, অ্যাকিউট এক্সাজারেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কোনো অ্যালার্জেন অথবা ইরিটেন্ট অথবা কোনো ইনফেকশান অথবা যে কোনো ইমোশনাল আউটব্রেক তাকে উত্তক্ত করলে, তার শ্বাসনালীকে উত্তক্ত করলে, তখন হঠাৎ রেগে যায় বা চেপে আসে, তখন তার শ্বাসকষ্ট হয়। আর সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে প্রায় সবসময়ই সে সারাটা দিনই একটা না একটা শ্বাসকষ্ট ভুগতেই থাকে, এবং যখনই হাঁটতে যাবে তখন বেশি শ্বাসকষ্ট বোধ করবে। কাশি, সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে আমরা সাধারণত কাশির সবসময় তার কাশি লেগেই থাকে, হ্যাঁ, ক্রনিক কফ, এবং অনেক ক্ষেত্রে ড্রাই কফ হয়, অনেক ক্ষেত্রে স্পুটাম। তো অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে সাধারণত আমরা সাদা স্পুটাম বা মিউকয়েড স্পুটাম কফ বের হয়। হ্যাঁ, এই দুটো হলো ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, অ্যাজমা পেশেন্টগুলো সাধারণত অ্যালার্জি প্রবণ। অ্যাজমা এবং অ্যালার্জি প্রায় পাশাপাশি অবস্থান করে, ফলে যে পেশেন্টগুলো অ্যাজমা এবং তাদের সাধারণত স্যার, আমরা এই বিষয়ে কথা বলবো স্যার। দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। আচ্ছা, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে। জি, জি শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আমি প্রিন্স বলছি, আমি দক্ষিণ কোরিয়া থেকে ফোন করেছি। জি বলুন। আমার বয়স 28 বছর। 28 বছর। স্যারের কাছে আমার স্যারের কাছে প্রশ্ন, আমি আমার বয়স যখন 20 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত 5 বছর আমি প্রত্যেকদিন 5টা থেকে 6টা স্টিক ধূমপান করছি। এখন 3 বছর যাবত আমি ধূমপান আর করি না, আমি বন্ধ করে ফেলেছি 3 বছর যাবত।
আমার কোনোদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু এখন ফুসফুসটাকে কিভাবে ভালো রাখা যায় বা পরবর্তীতে আমার যাতে কোনো সমস্যা না হয় বা এই সংক্রান্ত একটু পরামর্শ চাইছিলাম স্যারের কাছে। ধন্যবাদ ধন্যবাদ দর্শক, আপনার নিজের সচেতনতার জন্য আপনাকে আমি কখনো করবো না বলে নিয়োগ করেছি। হ্যাঁ, আর আমি প্রত্যেকদিন গ্রিন টি পান করি। এখন এইটা কি আমার ফুসফুসের জন্য কোনো উপকারী বিষয় আছে কিনা একটু সাজিয়ে বলতেন। জি হ্যাঁ, আপনার নিজের সচেতনতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে 5 বছর ধূমপান করেছেন 20 থেকে 25, এটা আপনার খুব বেশি খারাপ সমস্যা করবে না। একটা সিওপিডি বা ব্রঙ্কাইটিস ডেভেলপ করতে যে পরিমাণ এবং যত সময় লাগে সেটা আপনার এখন হয় নাই। তবে এটার ব্যাড ইফেক্ট থাকলেও থাকতে পারে, কিন্তু আনলাইকলি। হ্যাঁ, এখন আপনি যদি আর ধূমপান না করেন এবং আপনার পরবর্তীতে এটা যদি আপনার সচেতনতার পার্ট হয়ে থাকে তাহলে খুবই ভালো হবে। আপনি গ্রিন টি খাচ্ছেন ভালো, আপনি যেহেতু দক্ষিণ কোরিয়ায় থাকেন ওখানে আরেকটা টি খুব ভালো পাওয়া যায়, জিংসেং টি, এটাও আপনি খেতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি আর ধূমপান না করেন, এবং সাধারণত ওইসব দেশে পরিবেশ দূষণও কম, ইনডোর এবং আউটডোর পলিউশনও কম, আপনার যদি কোনো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে জব করেন সেখানেও কিন্তু গুড ইকুইপমেন্ট আছে, সেই দিক থেকে আপনি নিজেকে ভালো থাকতে পারবেন। কাজে আমি মনে করি আপনার বড় কোনো সমস্যা হবে না। আপনি নিজে যে হেলথ ইটিকেটগুলো মেনটেন করেন তাহলে আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম, স্যার আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, পাবনা। জি জি, বলুন, শুনতে পাচ্ছি। আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জি জি চাটমহল, পাবনা চাটমহল পরবর্তী। জি জি, শুনতে পাচ্ছি, বলুন। জি জি জি, ওটা হলো আমি একটা চায়ের দোকানদার, বুঝছেন। আমি অনেকদিন ধরে, আমার 52 বছর বয়স, আমার এই ফুসফুসের সমস্যা, মানে শ্বাসকষ্ট সমস্যা। আমি কন্টিনিউ ইনহেলার ব্যবহার করি আর মোল্টিনা খাই, আর এই বুকের মধ্যে ধরপর করার জন্য খাই, আপনার ওই হলো ইন্ডেভার। কি খান আপনি বুক ধরফর করার জন্য? ওটা ভাই হলো আপনার, এটা কি দেখো, ফুলকজিট খাই, ফুলকজিট। আচ্ছা, ঠিক আছে। আপনি কি ধূমপান করেন? জি, ধূমপান করি। ওকে, ঠিক আছে। আপনি বয়স 52 বছর বয়স, আমরা বুঝেছি। তো ওনার সে 52 বছর বয়স, এখন সে উনি শ্বাসকষ্ট রোগে ভোগে এবং সে ইনহেলার ব্যবহার করে এবং ওনার বুক ধরপর করে। তো বুক ধরপর করার কারণটা হচ্ছে এই ইনহেলার ব্যবহারটাই। উনি সঠিকভাবে সম্ভবত ইনহেলার ব্যবহার করতে পারেন না। যদি ওনার 52 বছর বয়সে উনি একজন মুদির দোকানদার, খুব স্বাভাবিকভাবে এই ধরনের মানুষরা ধূমপান করে থাকে অনেক বেশি, এবং সেক্ষেত্রে যদি ওনার সিওপিডি ডেভেলপ করে থাকে, ওনার চিকিৎসক হয়তো ওনাকে যে দেখেছে তাকে ইনহেলার জাতীয় ওষুধ প্রেসক্রাইব করেছে। এখন সাধারণত আমরা দুই ধরনের, একটা এমডিআই বা মিটার ডোজ ইনহেলার, একটা হচ্ছে ডিপিআই যেটা পাউডার জাতীয় ইনহেলার, দুটো ব্যবহার করা হয়ে থাকে। এখন উনি কোনটা হয়তো ব্যবহার করছেন, এবং এই ওষুধগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারা যায় তাহলে ওষুধগুলো জিবা বা মুখে পড়ে যায়, পাউডারগুলো বা ইনহেলারের যে অংশগুলো, এবং এটা পড়লেই যেগুলো সালবিউটামল জাতীয় ওষুধ, এটার মূল সাইড ইফেক্টটা হবে বুক ধরপড় করা। এবং আরও যেটা স্টেরয়েড জাতীয় ওষুধ, এটার জন্য আবার মুখে ফাঙ্গাল ইনফেকশন হয়, খাওয়ার রুচি নষ্ট হয়, ভোকাল কর্ড বা গলার স্বর পরিবর্তন হয়ে যায়। এই দুটো সমস্যায় খুব ভোগেন রোগীরা যারা ইনহেলার জাতীয় ওষুধ ব্যবহার করেন, সঠিকভাবে করতে পারেন না। আমাদের পরিসংখ্যানে দেখা যায় যে প্রায় মোর দেন 90% মানুষই শ্বাসনালীতে ওষুধ পৌঁছাতে পারে না, সব মুখেই পড়ে যায় ইনহেলার। কারণ হয় ডক্টররা লেখার পরে রোগীরা তার কাছে ইনহেলার নিয়ে আসে না, প্রেসক্রিপশন নিয়ে দোকান থেকে কিনে ব্যবহার শুরু করছে, অথবা ডাক্তারদের অনীহা বা না দেখানোর কারণে। সেই জন্য আপনি যেখান থেকে সম্ভব ইনহেলারটা সঠিকভাবে ব্যবহার দেখে নেবেন, বা আপনি যদি আমি যেখানে আছি, আমি এভারকেয়ার হসপিটাল, আপনি আসেন, আপনাকে এমনি আমি আপনাকে ফ্রি সার্ভিস দেবো, আপনাকে আমি ইনহেলারটা দেখে দেবো, আপনি নিয়ে চলে আসেন, আমি আপনার জন্য এটুকু করতে পারি। আর আপনি অথবা আপনার নিয়ারেস্ট যে কোনো জায়গায় যারা পালমোনোলজিস্ট আছে তাদের কাছ থেকে আপনি শুধু সঠিকভাবে ইনহেলার নেওয়াটা শিখবেন, ধূমপান বর্জন করবেন। এই দুটো আপনার প্রতি অনুরোধ থাকলো। এখনও বয়স 52, এখনও অনেক পথ আছে আপনার। ধূমপান বর্জন করবেন এবং সঠিকভাবে ইনহেলার ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। হ্যাঁ আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। স্যার, আমি নরসিংদী থেকে বলছি, নাম জাহাঙ্গীর হোসেন। জি জি, বলুন। আমার মেয়ে একটা, আমার মানে এই শ্বাসকষ্ট রোগে মানে আক্রান্ত,
সে বহুত ডাক্তার দেখাইছি, ঢাকাতে আনোয়ার খান মডার্নে, এই ইয়েতে বহুত ডাক্তার দেখাইছি। হ্যাঁ, শুধু খালি মানে এই ওষুধ খাইলে সব ভালো, আরেকবার হ্যাঁ কাশি হয়, ঠান্ডা লাগে, এই রোগটা স্যার। আপনি কি ইনহেলার জাতীয় ওষুধ ব্যবহার করেন? হ্যাঁ, ইনহেলার একটা ব্যবহার করছিল, তো ইনহেলার দিয়েছিল ডাক্তারে, ব্যবহার করছিল পরে ভালো দিল, আবার মানে অল্পতেই ঠান্ডা লাগে। আপনার বয়স কত? বয়স 20 20 বছর বয়স। আচ্ছা, 20 বছর বয়স। হ্যাঁ, আপনার কি ঠান্ডা লাগার সমস্যা হয়, হাঁচি সর্দি এগুলো? আমার মেয়ের হ্যাঁ, হাতে সর্দি, এডিওইটার মানে করে কাবু পেশেন্ট করে ওনার না। মেয়ে? এটাই। আচ্ছা, জি, হ্যাঁ, তাহলে এটাও সম্ভবত এটা অ্যাজমা পেশেন্ট, ওনার এটা হলো অ্যাজমা, এবং ওনার ওই একই জিনিস, ওনার রাতে নাক বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে শ্বাস নেয়, এটা খুব কমনলি হয় আমাদের দেশে অ্যাজমা পেশেন্টদের। সেই জন্য নেজাল স্প্রে যদি কেউ আপনাকে দিয়ে থাকে, আপনার চিকিৎসক, তার নাকের স্প্রেটা রাতে ঘুমানোর আগে দেবেন। আপনার রুমে, আগেও আমি বলেছি একটু আগে, যে রুমে অ্যালার্জি কন্ট্রোল বা যে কারণে আমাদের নাকটা বন্ধ হয় সেটা হলো হাউস ডাস্ট মাইটস। এটা আমাদের রুমেই থাকে, যেটা ফ্যানের বাতাসে ঘুরে আমাদের রাতে নাকে যায়, এবং এটা সোর্স কিন্তু আমাদের স্কিন থেকে, অন্য কোনো থাকও আসে না। কাজে আমাদের স্কিন থেকে যে সেলগুলো আমরা 8 ঘন্টা যখন বিছানায় থাকি, বিছানায় পরে আবার বেডশিট পরের দিন যখন আমরা রুমে ঝাড়ি, তখন রুমে ছড়ায় যায়, এভরিডে এটা হ্যাপেনিং। সো আপনার কাজ হবে বিছানার চাদরটা ঘরে বাইরে ঝাড়া, ঘরের মেঝেতে কার্পেট না পারা, জানলাগুলো দিনের বেলা 10-15 মিনিট খোলা রাখে, ফ্যান ছেড়ে দিয়ে রাখে, এটা হলো ঘরের কাজ। আর নেজাল স্প্রে রাতে ঘুমানোর আগে দেবেন। খাওয়ার ওষুধ তো নিশ্চয়ই একটা আছে, বোধহয় মন্টিলিউকাসটা ব্যবহার করুন। আর ইনহেলারটা সঠিকভাবে ব্যবহার শিখতে হবে। 20 বছর যেহেতু আপনার মেয়ের বয়স, তাকে যদি শেখানো হয় খুব সুন্দরভাবে সেই ইনহেলার ব্যবহার শিখতে পারবে। আমাদের আপনি নিয়ে আসতে পারেন, আমাদের ফ্রি সার্ভিসেস আছে এটার জন্য, সিস্টাররা দেখে দেবে। আপনি ইনহেলার সহ নিয়ে আসলে আমরা দেখাবো। ইনহেলার নিতে না পারাটাই বাস্তবতা। সবাই পারে, যাকে দেয় কেউ কখনো বলবে না যে পারি না, সবাই ইনহেলার নেয়, কিন্তু সব ওষুধগুলো সাধারণত মুখের জিহ্বা তালু এটাতে পড়ে যায়, এবং শ্বাসনালীতে 5% বা 1 to 3% এরকম যায়। সঠিকভাবে ইনহেলার নেওয়াটা হলো এই অ্যাজমা চিকিৎসা 1 নম্বর শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে অ্যালার্জেন কন্ট্রোল, যে জিনিসগুলো আপনার শ্বাসনালীকে উত্তক্ত করে সেগুলোকে অ্যাভয়েড করা, তাকে প্রিভেন্ট করার ব্যবস্থা করা। এই হলে মোটামুটি আপনার মেয়ে ভালো থাকবে। অনেক ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তো পরিশেষে আমরা সিওপিডির ম্যানেজমেন্টটা জানবো। সিওপিডি একটা দেখেন, একটা সিওপিডি ম্যানেজমেন্টটা খুবই একটা ক্রুশিয়াল জিনিস, কারণ সিওপিডি একটা ডেবিলেটেড ডিজিজ। যখন একটা মানুষের অ্যাডভান্স হয়ে যায় সিওপিডিটা, কারণ আর্লি স্টেজে সাধারণত অনেকে জানতেও পারে, বুঝতে পারে অসুস্থ আছে, যখন আমাদের কাছে আসে অ্যাটলিস্ট স্টেজ 3-4 বা অনেক সব অ্যাডভান্স স্টেজে আসে, তখন সিওপিডির ট্রিটমেন্ট বলতে এটার নামই হচ্ছে রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশনকে আমরা তখন 4-5টা ব্রড হেডিংয়ের মধ্যে নিয়ে আসি। রিহ্যাবিলিটেশন তার বাকি লাইফটাকে রিহ্যাবিলিটেট করে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে তার ডিজিজটা কতটুকু প্রোগ্রেস করছে, কতটুকু আমরা ঠিক এর জন্য উপকার করতে পারবো, সেটা তাকে অ্যাসিওর করা, যে এর বেশি যেটুকু আমরা আপনাকে উপকার করতে পারবো বা কমাতে পারবো, এটু দিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে, বেশি আগানো যাবে না। 1 সেকেন্ড হচ্ছে তার যে ওষুধগুলো নিয়মিত ব্যবহার করা, সেগুলো তাকে ব্যবহার করার ব্যাপারে কনভিন্স করতে হবে, এবং সেগুলো তাকে শেখাতে হবে যেন সঠিকভাবে সেই ইনহেলারগুলো ব্যবহার করতে পারে। 3 নম্বর হচ্ছে তার কিছু ব্যায়াম আছে, সে ব্যায়ামগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরে যে ট্র্যাপিং বাতাস থাকে সেগুলোকে বের করে নেওয়া, যেমন কোস্টাল ব্রিদিং, ডায়াফ্রামেটিক ব্রিদিং, এগুলো পার্ট স্লিপ ব্রিদিং, এগুলো ব্রিদিংগুলো আমরা পেশেন্টকে শিখিয়ে দিই, এবং সে বাকি যেমন এই ব্যায়ামগুলো করে অনেকটা নিজেকে ভালো থাকবে। সেই জন্য আমরা একটা রোগীকে বলি, যারা মুসলিম রোগী, তাদেরকে একটা বলি, আপনাদের 2টা টার্গেট, যে আপনি বাসা থেকে হেঁটে মসজিদে নামাজে গেলেন, অথবা আপনার নিয়ারেস্ট দোকানে গেলেন, এই আর সিঁড়ি দিয়ে দোতলে উঠলেন, এইটুকু যদি আপনার হয় না, জি স্যার এটাই আমরা খুশি। এই পর্যন্ত একটা টার্গেট আমরা দিতে পারি, যে এর বেশি দরকার নাই। তো এইটার জন্য আমরা তাকে এই সঠিকভাবে ইনহেলারগুলো ব্যবহার করা। তারপর আরও কিছু আছে, যেমন নিউট্রিশনাল সাপোর্ট। এই পেশেন্টগুলোর শরীর খুব ক্যাকেকটিক হয়ে যায়, তাকে আমরা নিউট্রিশনাল সাপোর্টের মধ্যে হাই প্রোটিন ডায়েট, লো কার্বোহাইড্রেট ডায়েট, বিকালে প্রতিদিন তাদেরকে 1 শতক করে আমরা বাদাম খেতে বলি। এটা সিওপিডি পেশেন্টদের রিসার্চে দেখা গেছে খুব ভালো কাজ করে। তারপরে হলো আপনার ভ্যাকসিনেশন। এই মানুষগুলোর সহজেই ইনফেক্টেড হলে হয়, এবং এই সিওপিডি পেশেন্টরা তাদের শ্বাসনালীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, এর ফলে তারা সহজেই রোগাক্রান্ত হয় ইনফেকশনের মাধ্যমে, এবং তারপর অ্যাকিউট এক্সারশন নিয়ে হসপিটালে ভর্তি হয়, তখন বিগ বার্ডেন টু দ্য ফ্যামিলি অ্যান্ড টু আস। সো আমরা তখন এই পেশেন্টগুলোকে প্রতি বছর একটা ফ্লু শট বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে দিই, এবং নিউমোনিয়া ভ্যাকসিনটা আমরা 5 ইয়ার্সলি বা ওয়ান্স ইন লাইফ দিয়ে দেওয়া হয়। এই দুটার মাধ্যমে, এবং প্রপার নিউট্রিশন, প্রোটিন রিচ ডায়েট, এগুলো করে তাকে আমরা ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে পারি। সো আমাদের তো একটা হলো মেডিকেল ট্রিটমেন্ট বা আমরা যেটা ওষুধপত্রগুলো, সেটা একটা ব্যাপার। দ্বিতীয় হলো নিউট্রিশনাল সাপোর্ট। 3 নম্বর হলো আমরা তাকে এক্সারসাইজ। 4 নম্বর হলো ভ্যাকসিনেশন। এইগুলো করার মাধ্যমে, এবং তাকে কিছু সাইকোলজিক্যাল
কাউন্সিলিং এবং সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হয়, যে আপনি সমাজে একজন, আপনি যতদিন হায়াত আছে বা যতদিন বাঁচবেন ততদিন আপনাকে এই জিনিসগুলো সঠিকভাবে পালন করতে হবে এবং আপনার একটা কমিটমেন্ট দরকার। এইভাবে আমরা একটা রোগীকে অবশ্য করতে পারি। আর তার আগে তো প্রথম কাজই হলো যে ধূমপান করে তার ধূমপানটাকে স্টপ করা, কাউন্সিলিং করে বন্ধ করা এবং ফার্দার যেন এয়ার পলিউশনের সে শিকার না হয় সেটা ইনশিওর করা। এইভাবে আমরা একটা সিওপিডির সার্বিক ট্রিটমেন্ট রোগীর জন্য আমরা থ্রো করি। স্যার, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিশেষে এসে দর্শকদের জন্য একটা টেক হোম হ্যাঁ, মেসেজ। আমরা আজকে যেহেতু সারা পৃথিবীতে এই দিবসটা পালিত হচ্ছে, ওয়ার্ল্ড সিওপিডি ডেকে নিয়ে আমরা কথা বলছি, কাজে এই সিওপিডি দিবসে আমাদের সকলকেই আমরা আহ্বান জানাবো, আমরা নিজেরা যখনই শ্বাসকষ্ট বোধ করবে এবং আপনি যদি একজন ধূমপায়ী হন বা পরিবেশ দূষণের শিকার হয়ে থাকেন এবং শ্বাসকষ্ট ডেভেলপ করে গেছে, তখন ধরে নিতে পারেন যে আপনার অসুখটা কিন্তু সিওপিডির দিকে যাচ্ছে। তখন আপনি নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হন। সারা দেশে এখন খুব সহজ একটা পরীক্ষা স্পাইরোমেট্রি, এটা করলে আমরা কিন্তু বুঝতে পারি যে শ্বাসনালীর প্রতিবন্ধক কতটুকু আমরা সিওপিডি নির্ণয় করতে পারি, এবং আরও অন্যান্য পরীক্ষা আছে। কাজে সিওপিডি যদি আর্লি ডায়াগনোসিস করা যায় সহজেই, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। কাজে সিওপিডিকে যেন আমরা সহজেই ডায়াগনোসিস করতে পারি এবং আর্লি ডায়াগনোসিস, এইটুকুর জন্য আপনারা সচেতন হবেন এবং আমাদেরকে হেল্প করবেন, তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো। ধন্যবাদ সকলকে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। যদি দর্শক, আমরা যেটা জানলাম, সিওপিডির যেমন অনেক সমস্যা রয়েছে তার সমাধানও রয়েছে এবং আমাদের দেশেই রয়েছে। সমাধান নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে সকলের, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।